হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি কুটান। আমি গত 18ই ফেব্রুয়ারি চলে গেছিলাম আলিপুর মিউজিয়ামে, মানে আলিপুর সেন্ট্রাল জেলের মিউজিয়ামে। সেইখানে কি করে ঢুকলাম, সেখানে কি কি দেখলাম, এই নিয়ে আজকে আমার ব্লগ। প্রথমেই আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে ডাইরেক্ট ঢুকে গেলাম। আমরা গেছিলাম 4 জন, তাই আমাদের টিকিট ভাড়া লেগেছিল 120 টাকা। কারার ওই লৌহ কপাট শুনতে শুনতে সোজা ঢুকে গেলাম এখানে যা যা জিনিস আছে সেই সমস্ত জিনিস এক্সপ্লোর করতে। প্রায় কয়েক পা হাঁটার পরেই আস্তে আস্তে ঢুকে গেলাম। প্রথমে ঢুকলাম ফাঁসির মঞ্চ যেখানে আছে সেখানে। এটা এসেই ফাঁসির মঞ্চ দেখে কেমন একটা বুক কেঁপে উঠছে। দেখি চলো ভেতরটা ঢুকি। এইখান থেকে শুরু হচ্ছে, এই যে শহীদ ক্ষুদিরাম মাত্র 18 বছর বয়সে এত বড় বলিদান দিয়েছিল আমাদের দেশের জন্য। ঠিক আছে, আরো আগে তোমাদেরকে দেখাতে থাকবো, চলো। বন্দি দশায় স্বাধীনতা সংগ্রামীদের জীবনযাপন কেমন ছিল সেটা যেন নিজের চোখের সামনে ফুটে উঠছে, এমনটাই মনে হলো। এরপর এই জেলে যারা যারা শহীদ হয়েছিল তাদের তালিকা মিলিয়ে নিলাম। সেই গেট স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তকে যেই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল সেই কারাগারের কক্ষে পৌঁছে গেলাম। তারপরে দেখলাম এই কারাগারের স্ট্রাকচারগুলো যে কতটা কঠিনভাবে শক্তিশালীভাবে ইংরেজরা কারাগার বানাতো। এরপর চলে গেলাম নেতাজি, বিধানচন্দ্র রায়, চিত্তরঞ্জন দাস আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে সকল কক্ষে বন্দী ছিলেন সেই সমস্ত কক্ষ পরিদর্শন করতে চলে গেলাম। এই কক্ষে নেতাজি ছিলেন 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত। ভাবা যায় ওনার জন্মদিনের দিন উনি আইন অমান্য হিসেবে ধরা পড়েছিল। এই আলিপুর সেন্ট্রাল জেলে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুও বন্দী ছিলেন একসময়। তো সেই নেহেরু কক্ষ দেখতে এইখানে প্রবেশ করলাম। এই নেহেরু কক্ষে ঢুকতে প্রথমেই আমার চোখে পড়ল নেহেরু কন্যা ইন্দিরা গান্ধীর বিষণ্ণ মুখে বসে থাকা একটা মূর্তি বা স্ট্যাচু। এটা দেখে যা মনে হলো আমার যে সেই সময় যখন তার বাবা জওহরলাল নেহেরু আলিপুর সেন্ট্রাল জেলে কারারুদ্ধ ছিলেন সেই সময় হয়তো ইনি জেল কক্ষের বাইরে এভাবেই বসে থাকতেন যে তার বাবা কবে এইখান থেকে মুক্তি পাবেন।
এরপরে সেন্ট্রাল জেলের ভেতরে যে আর্ট গ্যালারি আছে সেখানে কিছু পুরনো চিঠি, পুরনো ছবি, এই সমস্ত যা যা মানে সংরক্ষণ করে রাখা গেছিলো, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুরের, জওহরলাল নেহেরু, এই সমস্ত মহান ব্যক্তিদের কিছু ফটোজ আর চিঠি দেখে নিলাম। এরপর চলে গেছিলাম এই জিনিসটা অনুভব করতে, যারা বছরের পর বছর, মাসের পর মাস, মানে যে সকল স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের আত্মত্যাগ করে এই ছোট কারাগারে বন্দি থাকতো 4 দেওয়ালের মধ্যে, তাদের মানসিক অবস্থা কেমন ছিল তা অনুভব করতে। যদিও আমার পক্ষে তাদের কষ্ট, তাদের আত্মত্যাগ অনুভব করা সম্ভব নয়। আমাদের পক্ষে সত্যি তাদের আত্মত্যাগ, আত্মবলিদান দেশের জন্য বোঝা বা ফিল করা সম্ভব নয়। এরপরে আমি চলে গেলাম, দেখো এইখানে বিভিন্ন অস্ত্র সংরক্ষণ করে রাখা আছে, কারণ স্বাধীনতার পূর্বে যেই সমস্ত আন্দোলন হতো স্বাধীনতার লাভের কারণে ইংরেজদের সহিত, তো তাতে যা যা ব্যবহার করা হতো, দেখো বোম, রিভলভার, এই সমস্ত কিছু জিনিস সংরক্ষণ করে রাখা আছে। এইখানে যা যা পোস্টার আছে তার মধ্যে কোথায় কোন ঘটনার কোন মামলা বা কোন কোন অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করেছেন এইগুলো উপরে লেখা আছে, আর নিদর্শনও দেওয়া আছে যে কতটা ঝুঁকি নিয়ে স্বাধীনতা সংগ্রামীরা দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করতে উদ্যত হয়েছিলেন বা তারা লড়াই করতেন আমাদের এই পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার আশায়। যত এগুলো দেখছিলাম, যত এইগুলো বিষয়ে পড়ছিলাম, সারা শরীরে কাঁটা দিয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন আমি ঠিক সেই সময় চলে গেছি, সেই সময় আমি যেন ফিল করতে পারছি যে, বা অনুভব করতে পারছি তাদের আন্দোলনটা। যাই হোক, এরকমভাবে একটা একটা করে দেখছিলাম, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেছিল। আমরা সামান্য দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, অথচ এইখানে 13-14 বছর, 16-17 বছর, 18 বছর, মানে সব ধরনেরই মানুষেরা স্বাধীনতার জন্য বেরিয়ে আসতো। কিছু কিছু ব্যক্তির নাম সামনে এলেও স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিল তাদের প্রত্যেকের আত্মত্যাগ, যা আমাদের জেনারেশনের, কেন আমরা কখনোই কেউ পারবো না এতটা উদার হতে, কারণ আমরা খুব স্বার্থপর। আমরা এটাই মনে করি যে আমি নিজে তো ভালো আছি, অন্যের কি হলো আমার দেখার দরকার নেই। কিন্তু দেখো, তখনকার দিনে বা এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা সবাই কিন্তু বেরিয়ে গেছিল পরাধীন দেশকে, অর্থাৎ পরাধীন ভারতবর্ষকে স্বাধীনতা দেবার উদ্দেশ্যে। তখন কিন্তু কারোর মনে এইরকম ভাবনা জাগেনি যে আমি নিজে তো ভালো আছি, তাই না? এই কথাটাই আমি বলতে চাইছি, বা আমি এই কথাটাই আমার মাথাতে সেই সময় ঘুরছিল।
পেরিয়ে গেলাম। স্বাধীনতা সংগ্রামীদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র ইত্যাদি দেখে আমরা এখান থেকে বেরিয়ে এলাম। এখান থেকে বেরিয়ে চলে গেলাম যে দ্বীপান্তরে কিভাবে বন্দীদের রাখা হতো তার নিদর্শন দেখতে। এইখানে তো দ্বীপান্তরের কোনো ব্যাপার ছিল না, এখানে একটা ছোট্ট একটা আংশিক ভাগ তুলে দেওয়া হয়েছে যে যারা দ্বীপান্তরে বন্দী থাকতেন তাদের বন্দিদশা কেমন কাটতো। এরপরে চলে গেলাম যেন পুরো সেই সময়ে, কারণ আমি এবার যেই কক্ষে ঢুকলাম এইখানে এনাদেরকে দেখে মনে হচ্ছিল যেন একদম জাগ্রত। আমি ঢুকেই যেন দেখতে পাচ্ছি বন্দিরা কাপড় কাচ্ছে, এখানে কেউ বসে গল্প করছে আর অন্য আরেক বন্দির সাথে, কেউ প্রহর গুনছে কবে এই জেল কক্ষ থেকে ছাড়া পাবে। আর সবার একটাই চাহিদা, কবে আমার দেশ ইংরেজ শাসন থেকে মুক্তি পাবে। এখানে ঢোকার পরে আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি, আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। কোথাও একটা মনে হচ্ছিল যেন এই সকল বন্দিরা আমারই বাড়ির দাদা বা আমার বাড়ির ভাই বা আমার কোনো আত্মীয় স্বজন। এখানে টাচ করলাম, এই কথা বলছি। টাচ করলে শুরু হচ্ছে। আসনি নাকি জোরসে দাঁড়া বলছে। হ্যাঁ এই দেখ পাপা, এটা দেখ কি ফানি, এ দেখ কত ফানি, এটা দেখেছিস? হ্যাঁ এই যেটা ওইটা, এটা দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল, তোল, চোখ মোচ, আমাদের যে পারতেই হবে। কষ্টটা যেন ফিল করা যাচ্ছে এখানে এসে। এইভাবে রান্না করতো, এইভাবে। হ্যাঁ জোরসে লাগা। মা মায়ের ছবি, তখনকার দিনে মাতার ছবি, কত অরিজিনাল, সব অরিজিনাল এগুলো। এই যেরকম কি দিয়ে আমরা হোস্টেলে যেমন দেখে এরকম মনে হতো। শুরুতেই তো তোমাদেরকে বললাম যেন আমি সেই সময় পৌঁছে গেছিলাম। তো সেই ভেতরের ঘরটার থেকে বেরোনোর পরে যখন আমি দূর থেকে দেখলাম যে ইংরেজটা বন্দিকে এইভাবে চাবুক দিয়ে মারছে, তখন মনে হচ্ছিল ইংরেজের হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে এই ইংরেজকেই দিই কয়েক ঘা কষিয়ে। কেমন জানি না, মানে এর ভেতরে যেন ঢুকে গেছিলাম যেন সেই 80-90 বছর আগে সময়ে। কি অমানবিক পাশবিক অত্যাচার এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের সহ্য করতে হয়েছে শুধুমাত্র নিজের দেশকে স্বাধীন দেবার আশায়। এই ভাবনাই মনের মধ্যে চলছিল। এরপর আমি আর আয়ান ঢুকে গেলাম নজরুল কক্ষে।
শিকল পূজার পাষাণ বেদী কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী কারা রইল কপাট। আমরা অনেক দেরি করে এখানে এসেছি, আমরা ঢুকতে ঢুকতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিল। যা বুঝতে পারছি এটা দূরে এই জায়গাটা, তো আমার মতে যত সকালে পারো আসতে পারো যদি পুরো এরিয়াটা কভার করতে চাও, মানে তুমি দেখে শেষ করতে পারবে না। এবারে চলে যাবো একটা প্রদর্শনী কক্ষ, এর মধ্যেই আছে আলিপুর সেন্ট্রাল। আমি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি আমাদের মা দুর্গা মূর্তি কিছু রাখা আছে। আমার মনে যত বড় বড় থিম পুজো হয় তার কিছু কিছু মানে মূর্তি যে সংরক্ষণ করে রাখা হয় সেই হয়তো। অসাধারণ, সামনে গেলে বুঝতে পারবো এটা কোন জায়গা থেকে কাদের ঠাকুর ছিল। চালতা বাগানের, এটা চালতা বাগানের 2023-এর মূর্তি ছিল। এই যে জয় মা দুর্গা, মা গো রক্ষা করো মা। বেশ ভালো লাগছে, এরকম অসময়ে মা দুর্গাকেও পেয়ে যাচ্ছি। কি সূত্রে বাঁধিয়াছে এইটার কোনো দেখতে পাচ্ছি না এটা কোথায় কারা করেছিল। এই এত সুন্দর সুন্দর মূর্তি আমি এখানে প্রদর্শনীতে পেলাম। স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকাও কিন্তু কিছু কম ছিল না, অর্থাৎ নারীদেরকেও মনে রেখে এই স্ট্যাচুটা দেখে সোজা চলে গেলাম আর কয়েকটা জিনিস দেখতে, যেরকম কারারই লৌহ কপাট গানটা কোথায় প্রথম হয়েছিল রেকর্ড, সেই সমস্ত কিছু দেখতে। পাপা বলতে বলতে চলো, পাপা বলছে না। আমরা আসলে অনেক বেলা করে গেছিলাম বলে পুরো এই মিউজিয়ামটা কভার করতে পারিনি। আমরা এইখানে পৌঁছানোর সাথে সাথে প্রায় 5:30টা বেজে গেছিলো, তাই এক প্রকার দৌড়েই এই সমস্তটা দেখে যতটা পেরেছি 5:30টার ভেতরে দেখার দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। কারণ 5:30টা বাজার পরে এখানকার গার্ড যারা আছেন বা এখানকার দেখভালে যারা আছেন তারা কিন্তু করিডোরের লাইট বন্ধ করে দিয়েছিল। তো তোমাদের সঙ্গেও এই জিনিসটা হতে পারে, তাই চেষ্টা করবে সবসময় 5:30টার ভেতরে পুরোটা কভার করার। আর এখানে একটা লাইট শো হয়, কিন্তু আমরা সেটা আর দেখিনি, কারণ সেটা টিকিট আবার ইন্ডিভিজুয়ালি কাটতে হয়, পার পার্সন 100 টাকা করে লাগে। তো খুব তাড়াহুড়ো করে সমস্তটা কভার করার পরে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচুর সামনে একটা ছবি তুলে বেরিয়ে এলাম। ভিডিওটা মোটামুটি আমার এখানেই শেষ হচ্ছে, তারপরে বেরিয়ে গেলাম। সো 5:30টা বেজে গেছিল, একটু স্ন্যাক্স খেয়ে চলে বেরিয়ে কভার করতে পারিনি। এই যে হাঁটছি অনেকটা পথ বেরোনোর জন্য, আমিও হাঁটছি, শেষ করতে পারিনি। এই ভিডিওটা ছাড়বো ঠিকই, কিন্তু আমি শেষ করতে পারিনি। 11:30টার সময় খোলে, সোমবার বাদে প্রতিদিন খোলা থাকে 11:30 থেকে 5:30 অবধি টাইমিং। তো দেখে থাকো। ছিলাম দিনের আলোয়, যাচ্ছি ইভিনিং টাইমে। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা এখানে কত কিছু জিনিস দেখার আছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই একবার এসে ঘুরে যেও, তোমাদেরও খুব ভালো লাগবে।